বন্ধুগণ, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আগামী 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়ক হিসেবে একটি বিশেষ কর্মশালার আয়োজন করে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির হাওড়া জেলা শাখা এবং পাঁচলা ব্লক শাখা। অডিও ভিজুয়াল সহায়ক উপকরণের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ সরল পদ্ধতিতে মাধ্যমিক পরীক্ষায় সফলতা পেতে গেলে কিভাবে নিজেকে পরিবেশন করতে হবে সে ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজনে যে সমস্ত অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম শেখ সিরাজুল ইসলাম, বনশ্রী তলাপাত্র, এছাড়া পাঁচলা আজিম স্কুলের প্রধান শিক্ষক এস.এম. শামসুদ্দিন, রমেন পাত্র, নয়াচক যদুনাথ স্কুলের সুজিত বাগ, বেলডুবি হাই স্কুলের পল্লব মুখার্জি এবং শঙ্কর খাড়া। এছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি বিজন সরকার এবং পাঁচলার জনপ্রতিনিধি, পাঁচলার উপপ্রধান মেহবুব আলম হীরা, জেলা পরিষদের মেম্বার আলাকাশ মোর্শেদ বাবু এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আবু বক্কর মল্লিক। দেখে নিন একটি প্রতিবেদন, কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং ছাত্রছাত্রীদের সহায়তায় কর্মশালার ডকুমেন্টারি। পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় শেখ মেহবুব আলম মহাশয়, ওনাকে বরণ করে দিচ্ছে আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ। আজকে এই একটা কর্মশালা, এই কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মশালা। জীবনের ছাত্রছাত্রীদের সব থেকে বড় পরীক্ষা, যেটা মাধ্যমিক পরীক্ষা, জীবনের প্রথম, সেটা তারা কোন অভিজ্ঞতা নিয়ে কিভাবে করলে তারা আরো সফল হবে সেই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক মন্ডলীদের দ্বারা তারা এসে তারা তোমাদেরকে বলবেন কোথায় সুবিধা কোথায় অসুবিধা ইত্যাদি বিষয়। এই যে কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শ্রদ্ধেয় সিরাজুল সাহেব, বনশ্রী, তারা যখনই আমাদের স্কুলকে নির্বাচন করে এখানে মাধ্যমে এই যে কর্মশালা করার জন্য আমরা তাদেরকে আমাদের স্কুল পরিচালন সমিতি এবং স্কুলের পক্ষ থেকে অভিনন্দন, কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পাঁচলা ব্লকের বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীরা তাদের সকলে যারা এসে উপস্থিত হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মশালায় তোমরা অংশ নিয়ে তোমাদের সকলকে আমার স্কুলের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। তোমরা খুব সিরিয়াসলি, খুব মনোযোগ সহকারে তোমরা মাস্টারমশাইরা যেভাবে তাদের অভিজ্ঞতাকে তোমাদের শেয়ার করবে তোমরা সেটা লক্ষ্য করে এগিয়ে যাবে। আমরা খুবই আন্তরিকভাবে চাই তোমরা এগিয়ে যাও, আরো সফল হও জীবনের প্রথম পদক্ষেপ। আমরা পরিচালন সমিতির পক্ষ থেকে সম্মানীয় আমাদের রাজ্য তৃণমূল শিক্ষক সমিতির সভাপতি, কার্যকরী সভাপতি বিধান বাবু, তোমরা যারা সংবাদপত্র বা সংবাদে তোমরা যারা তর্ক বিতর্ক বিভিন্ন অনুষ্ঠান যারা লক্ষ্য করেছো তোমরা ওনাকে দেখতে পাও। উনি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে উনি বিপক্ষকে প্রতিহত করেন আমরা লক্ষ্য করেছি। আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা উৎফুল্লিত তার মতো একজন ব্যক্তিকে আমাদের মধ্যে পেয়েছি। আমরা পরিচালন সমিতি এই অঞ্চলের পক্ষ থেকে এবং আমাদের পরিচালন সমিতির পক্ষ থেকে আমরা তাকে স্বাগত, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুদ্দিন সাহেব তার আন্তরিক প্রচেষ্টায় খুব কম সময়ের মধ্যে আজকে এই ছাত্র এবং ছাত্রীদের একত্রিত করে আগামী ভবিষ্যতের দিকে তাকিয়ে তাদের জন্য যে একটা কর্মশালা, এই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং শিক্ষিকা যেভাবে সহযোগিতা করেছেন আমি তার জন্য বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্যান্যদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
এখানে উপস্থিত আছেন মধ্যশিক্ষা পর্ষদের মনোনীত কনভেনার, যার মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদ এই মাধ্যমিক পরীক্ষা হাওড়া জেলায় চোখ হিসাবে ব্যবহার করছেন, যার মাধ্যমে দেখতে চান সিরাজুল ইসলাম। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে হাওড়া জেলার দায়িত্বে যিনি রয়েছেন জয়েন্ট কনভেনার বনশ্রী তলাপাত্র। এখানে রয়েছেন উপপ্রধান আলমগীর, এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি। এই হাওড়া জেলার বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষক এখানে উপস্থিত আছেন। আর আজ যারা এই কর্মশালায় ছাত্রছাত্রীদের খুব কম সময়ের মধ্যে কিছু পরামর্শ দেবেন বলে আজকে যাদেরকে এক্সপার্ট হিসাবে আনা হয়েছে, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সঞ্চালিকার বক্তব্যে উঠে এলো, আমাদের দেশে সেই ছেলে কবে জন্ম লবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। বিখ্যাত কবি জীবনানন্দ দাশ, তার লেখা নয়, তার মায়ের লেখা মা কুসুম কুমারী দেবী। সেই কুসুম কুমারী দেবী কবে লিখে গেছেন এমন একটা কথা। সত্যি কি আমরা তাই? আমরা হয়তো অনেক সময় সেটা পারি না। এখানে যে ছেলে বা মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে মাত্র কয়েকটা দিন পর, তুমি কালো, তুমি ফর্সা, তুমি লম্বা, না তুমি বেঁটে, তুমি কি, এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার খাতায় তোমাকে কেউ দেখতে পাবে না। তুমি চুলে শ্যাম্পু করে গেছিলে, না হাতের নেল পালিশটা লাগানো ছিল, কেউ মনে করতে পারে আমার চোখের চশমাটা একটু খারাপ। এটা কিন্তু যিনি খাতা দেখবেন তিনি কিন্তু দেখতে পাবেন না। দেখতে পাবে তোমার লেখা, ফুটে উঠবে তোমার মুখ। তুমি যদি একটা রচনা লেখো বাংলায়, সেই রচনা তুমি কত সুন্দর করে লিখতে পেরেছো, কোন কোটেশন দিতে পেরেছো, কোন কোন পয়েন্টে লিখতে পেরেছো, সেখানেই তোমার সৌন্দর্য ফুটে উঠবে। তার মানে তোমার মুখ দেখে নাম্বার দেবে না, নাম্বারটা দেবে কিন্তু তোমার লেখার উপর। একটু অন্যরকম পড়াশোনা যাদের মনে থাকবে আগামী দিনে একটু মাথায় রেখো, আর খুব ভালো রেজাল্ট হোক তোমাদের, আগামী দিন ভালো ফলাফল হোক, এই শুভকামনা নিয়ে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। তোমরা অনেক সুন্দরভাবে তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটাও। তোমরা পাঁচলার শুধু নয়, পাঁচলার বিভিন্ন স্কুল থেকে তোমরা যারা এসেছো, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের প্রতি দোয়া ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, নমস্কার। আবু বকর স্যার এবং আমাদের জেলা পরিষদের সদস্য এবং আমাদের এই সুপরিচালন সমিতি সদা সর্বদা যারা প্রতি মুহূর্তে একেবারে প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকেন, পরামর্শ দেন এই এলাকার মুর্শিদ সাহেব, তাদের অত্যন্ত ব্যস্ত থাকার জন্য ঠিক সময় এসে উপস্থিত হতে পারেনি। আজকে এখন আমাদের সম্মানীয় সভাপতি মহোদয় ডক্টর আবু বকর মল্লিক সাহেবকে ফুল এবং বিভিন্ন আরেকটা জিনিস তোমরা দেখবে যে ইতিহাসে কিছু শর্ট কোয়েশ্চেন অড টাইপ থাকে প্রতি বছরই, গোড়াচারের অড কোয়েশ্চেন থাকে, কিন্তু সে বিষয়ে ঘাবড়াবার কিছু নেই। তোমাদের আমি আমার সাবজেক্টে অন্তত বলছি, হয়তো
অসহযোগ ও আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা। আর দ্বিতীয় যে কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, হয় এই কোয়েশ্চেনটা পড়বে, 9 নম্বর সূত্র আন্দোলন পড়বে। যে দলিত আন্দোলন বিষয়ে গান্ধী এবং আম্বেদকরের বিতর্ক। গান্ধীজিও চেয়েছিলেন দলিতদের উন্নতি হোক, তারা সমাজে যে একঘরে হয়ে থাকতো, ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থায় তারা যে প্রতারিত ছিল, তারা যে অস্পৃশ্য ছিল, তার অবসান হোক। কিন্তু আম্বেদকর চাইতো তাদের জন্য সরাসরি আসন সংরক্ষণের ব্যবস্থা করতে, আইনসভায় তাদের প্রতিনিধি পাঠাতে। এই নিয়ে তোমার আম্বেদকর এবং গান্ধীর মধ্যে একটা বিতর্ক দেখা দিয়েছিল, এবং গোলটেবিল বৈঠকে উপস্থিত থেকে আম্বেদকর সেখানে দলিতদের অধিকারের বিষয়ে দাবি জানিয়েছিলেন। আচ্ছা, নেক্সট, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আর 20 শতকের ভারতের ছাত্র আন্দোলনের চরিত্র। এখানে দেখবে আস্তে আস্তে বঙ্গবিরোধী আন্দোলন থেকে শুরু করে অসহযোগ আন্দোলন আর কি বলে আইন অমান্য আন্দোলন, এই সমস্ত জায়গায় ছাত্রদের যে ভূমিকা ছিল। যে কোনো আন্দোলন সফল করতে গেলে সমাজের সর্বস্তরের মানুষ যদি না অংশগ্রহণ করে, সেখানে সেই আন্দোলন সফল হয়। বিশেষ করে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, নেক্সট, 1947 খ্রিস্টাব্দের পর উদ্বাস্তু সমস্যা ও সরকারি উদ্যোগ লেগে। এটা যদি বাংলায় পাঞ্জাবের ক্ষেত্রে সরকারের একটা বৈমাত্রী সুলভ নীতি ছিল, তখনকার জওহরলাল নেহরু ছিলেন প্রধানমন্ত্রী, পাঞ্জাবকে যে সুযোগ সুবিধাগুলো দিয়েছিল, পাঞ্জাবের যারা উদ্বাস্তু ছিল, বাংলার উদ্বাস্তুরা সেটা পায়নি। ওটা যদি ওইভাবে কোয়েশ্চেনটা করে, একই কোয়েশ্চেনের উত্তর ওই হবে। আর হায়দ্রাবাদ কিভাবে ভারত মুক্ত হয়। এবার নেক্সট 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরে 5টা না 6টায় আছে। তার মধ্যে বাংলা নবসূত্র আন্দোলনের কথা আগেই বললাম। আর কারিগরি শিক্ষার বিকাশ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, খুব ইম্পর্টেন্ট। হয় 4-এ পড়বে না 8-এ পড়বে ওটা। আর 20 শতকের উপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা, এটাও এই বছরের জন্য ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ সম্পর্কে একটা দেয়া আছে, মানুষ, প্রকৃতি ও শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা। আগের বছর 4 নম্বরের একটা পড়েছিল, রবীন্দ্রনাথ কিভাবে উপনিবেশিক শিক্ষার সমালোচনা করেছিলেন। এবারে 8 নম্বরে মানুষ প্রকৃতি সমন্বয়ের যে শিক্ষা, ওটা ইম্পর্টেন্ট। আর মহাবিদ্যালয়ের প্রকৃতি 1 বছর না 2 বছর পড়েছিল, প্রতি বছর ইম্পর্টেন্ট ভাবা হয়, দেয়া হয়। যে বছর না করবো সে বছর পড়বে। ঠিক আছে, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও। ইতিহাস নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই, যেভাবে বললাম। আর টেস্ট পেপারের ভারী কোয়েশ্চেন তোমাদের অত শর্ট কোয়েশ্চেন বিশেষ করে করতে হবে না। এই কোয়েশ্চেনগুলো পড়ো, প্রতি 4টা পেজ আছে। যদি মনে হয় বেশি, 2-1টা কোয়েশ্চেন পড়ে যাবে, সব কম। বুঝতে পেরেছি, সব অধৈর্য হয়ে পড়েছো। তো আমাদের এবারে আমরা একটু ম্যাথামেটিক্স একটু করে নেবো, স্বল্প সময়ের মধ্যে করে নেবো। তারপরে একটা টিফিন ব্রেক দেওয়া হবে আর কি, কেমন? একটু ম্যাথামেটিক্সটা একটু শুনে নেওয়া হবে। তো আমাদের গণিত বিষয়ে যিনি প্রশিক্ষণ শিবিরে যিনি এসেছেন আর কি, শিক্ষক মহাশয়, ওনার নাম প্রসাদ মুখোপাধ্যায়। উনি আমাদের জগাচা হাই স্কুলের থেকে এসেছেন আর কি। তো উনি শুরু করবেন আর কি। তোমরা ধরো এরপরে আমরা একটু টিফিন দেবো 10টা মিনিট, তারপরে আবার শুরু করতে হবে। একটু চুপ করে বসে, একটু ধরো। হ্যালো, আচ্ছা, তোমাদের ইতিহাসের মাস্টার মশাই একটু আগে বলেছেন যে 3টে বিষয় খুব গড়বড়ে প্রশ্ন হয়, তার মধ্যে ভৌত বিজ্ঞান, অঙ্ক এবং ইতিহাস, 3টে। তাহলে এখন আমাদের বিষয়বস্তু হচ্ছে গণিত বা অঙ্ক, তোমরা যেটা বলো। এখন সবচেয়ে দেখবে শেষে গণিত পরীক্ষাটা দেওয়া হয়, কেন জানো তো? তার কারণ আছে। কারণ যারা গণিতে বেশ ভালো, কিন্তু হয়তো দেখা গেল প্রশ্নটা ঠিক মতন উত্তর হলো না, এমন কান্নাকাটি শুরু করবে, পরের পরীক্ষাগুলো খারাপ হয়ে যায়। ওই জন্য শেষকালে দেওয়া হয়, যা বাবা বাড়িতে গিয়ে কান্নাকাটি কর। বুঝতে পেরেছে? ওই জন্য গণিতের প্রশ্নটা সবচেয়ে পরে হয় এবং পরীক্ষাটা সব শেষে হয়। এইবারে বোধহয় গণিতের পরে কি লাইফ সায়েন্স কিছু একটা দেওয়া আছে। আর গণিত আর ইতিহাস,
এই দুটো পরীক্ষার আগে জানবে একদিন করে আবার ছুটি থাকবে, তার মানে কি আমাদের একটা গুরুত্ব দেওয়া হয়েছে গণিতের জন্য, একদিন ছুটি দেওয়া হয়, পরীক্ষাটা দেবো গণিত পরীক্ষা, একটা ছুটি আমাদের প্রাপ্য, তাই তো? ওই জন্য দেবে যে রবিবার সোমবার গণিতটা করা হয়, অথবা অন্য কোনো ক্যাজুয়াল একটা ছুটি পড়ে গেল তারপরে গণিতটাকে দেওয়া হয়। এখন দেখো গণিতে সমস্যাটা হচ্ছে কি, তোমরা স্কুলে যেমন করে উত্তর করে নম্বর পাও, মাধ্যমিকে কিন্তু ওই রকম সিস্টেম নেই। স্কুলে কি করা হয়, ধরো তোমাদের একটা লাভ ক্ষতির অঙ্ক দিয়েছে, বা ধরো এখানে অংশীদারি কারবার অঙ্ক দিয়েছে, আমাদের গোটা অঙ্কটা ঠিক না করলে নম্বর দেওয়া হয়। কিন্তু বোর্ডের সেরকম নিয়ম নয়, তুমি যতটুকু করবে ততটুকুই তুমি নম্বর পাবে, বুঝতে পেরেছে? হ্যাঁ, আমাদের হচ্ছে এটাই নিয়ম, গণিতের নিয়ম। কারণ কি, গণিতে তাহলে পাস করানো আমাদের অনেক ক্ষেত্রে মুশকিল হয়ে যায়। হ্যাঁ, তোমরা সেই নিরুপমা পড়েছো কি রবীন্দ্রনাথের দেনা পাওনা? সেখানে কি বলা হয়েছিল, নিরুপমা যখন মানে মরে গেল তখন তার শাশুড়ি কি বললো, ও পিতা যেরকম মূল্য দিয়েছিল সেরকম ভাবেই পূরণ হবে, তাহলে তুমিও যেমন এখানে লিখবে আমরাও সেরকম নম্বর দিয়ে যাবো পরপর। আচ্ছা, প্রথমে আমাদের আসা যাক যে 1 নম্বরের প্রশ্ন, তারপরে 2 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন দেখবে প্রথমে 6টা মাল্টিপল চয়েস দেওয়া থাকে, ওই 6টা করতেই হবে, তারপরে শূন্যস্থান, তারপরে দেখবে সত্য মিথ্যা। এইবার সত্য মিথ্যার ক্ষেত্রে বলি, তোমরা যারা ভালো তারা সত্য মিথ্যাগুলো বুঝে বুঝেই লেখো, তাতে কোনো আপত্তি নেই। এবার অনেক বাচ্চা করে কি, সবগুলো সত্য লিখে দিল, কারণ বহুবার দেখা গেছে যে 3টি সত্য থাকে 3টি মিথ্যা থাকে। কেমন মানে কি, ওটা যাই করো না কেন 3 নম্বর পাবে, কিন্তু আগের বছরের প্রশ্নে 4টে সত্য দিয়েছিল 2টো মিথ্যা দিয়েছিল, তাহলে আগের বছর যারা সব মিথ্যে লিখেছে তারা 2 পেয়েছে, আর যারা সব সত্য লিখেছে তারা 4 পেয়েছে, লাখ ফেভার করেছে, বুঝতে পেরেছে? কিন্তু কি, একবার সব সত্য একবার সব মিথ্যা এটা করবে না, তাহলে কিন্তু দুটোই বাদ যাবে, দুটোই বাদ যাবে। কারণ আমরা ধরে নিয়ে ও যাই হোক প্রথমে ও ভেবেছে সত্য, এবার আমাকে বুঝে নম্বরটা দিতে হবে, কেমন? আর 1 নম্বরের যে কোশ্চেন গুলো থাকে সেগুলো তোমরা যদি শুধু উত্তরটা লিখে দাও তাহলে কিন্তু 1 দেওয়া হয়, কিন্তু তারপরে যে 2 নম্বরের কোশ্চেন গুলো থাকে সেগুলো কিন্তু করলে তবে 2, আর যদি তুমি কারো শুনে লিখে দাও তাহলে 1 পাবে, 1 পাবে, 1 পাবে। এবার কষার নিয়ম বলে দিচ্ছি। দেখো তোমাদের আমি খালি গলায় বলছি, এই যে খাতাটা আছে তোমরা করবে কি, প্রথমে 2-3টি পেজ ছেড়ে দেবে, ছেড়ে কি করবে, এরকম করে মুড়বে, এদিকে 20% এদিকে 80% রাখবে, এইখানে কষবে। ধরো 1 নম্বরের উত্তর 1-এর 1 উত্তর করছো, এরকম থাকলো তো, এখানে 1 দিলে এখানে a দিলে, দিয়ে এইখানে কষলে, কষে এখানে যা উত্তরটা হবে লিখে দিবে, তারপরে এবার b দিবে, তাহলে এখানেও যখন b লিখবে এখানেও যখন b লিখবে, তখন b এরটা আবার করবে, করে এখানে লিখবে। 1 এবং 2 এটাই নিয়ম, এটাই নিয়ম। হ্যাঁ, রাফটা 2 এর রাফটা দেখাবার, 1 এর রাফটা করছে, রাফটা যারা ভালো ছেলে মেয়ে তারা কিন্তু এদিকে রাফটা করে দেয়, এই একটু অফ করে দেখে লাগবে। তা এই ফলে রাফটা কি বলছো, না এদিকে বসে, এদিকে করবে না, ওদিকে করো না, ওই যে এদিকে জায়গা রাখবে। ভালো যারা নম্বর বেশি পায় তারা অমনি করেই তারা দেখো, সেটা আমি বুঝবো, তুমি বলে দেওয়ার পর আমি নেবো না, সব শোনা যাচ্ছে, পেছনেও কি শুনতে পাচ্ছি, কেমন? তাহলে এটাই হচ্ছে নিয়ম, 1 আর 2 করবা। তারপরে যেটা থাকে আমাদের যে পাটিগণিতটা থাকে, পাটিগণিতে ধরো তোমাদের সমহার বৃদ্ধি বা চক্রবৃদ্ধি সুদ, এইখান থেকে কোন একটা প্রশ্ন দিয়েছে। এবার তোমরা হয়তো অঙ্কটা
করতে করতে দেখলে ভুল করে ফেলছে। এবার আমাদের সামগ্রিক নিয়মটা কি, ওক্ষেত্রে ধরো তুমি সমহার বৃদ্ধি করছো, তাহলে কি লেখে এখানে, বা চক্রবৃদ্ধি Pn, তাই তো, Pn সমান P1 প্লাস R/100 টু দি পাওয়ার n, এইটা লিখবে। অঙ্ক ভুল হয়েছে, কিন্তু এটা তুমি ঠিক লিখেছো, তুমি 1 নম্বর পেয়ে যাবে। Pn মানে হচ্ছে তোমার যেটা পরে যেটা আছে ফাইনাল অ্যাকাউন্ট, ওটাকে বলে। আর এই পিটা হচ্ছে আসল। ওগুলো লেখার কোনো দরকার নেই, ওগুলো লেখার কোনো প্রয়োজন নেই, অনেকে লেখে, কোনো দরকার নেই। তুমি শুধু এই ফর্মুলাটাকে সঠিক লেখো, তাহলে তুমি 1 নম্বর পাবে। তারপরে ধরো তোমাকে বলে যে 2 বছরের জন্য সুদ বের করতে, চক্রবৃদ্ধি সুদ বের করতে, তুমি কি লিখবে, n = 2, p ধরো 1000 টাকা দিয়েছে, 1000 টাকা লিখলে, আর হয়তো দিলে তোমাকে 4%, তুমি 4% কথাটা লিখলে, লিখে এখানে বসালে, তাহলে কি হলো, P2 1001 প্লাস 4/100 স্কয়ার লিখলে আর 1 পেয়ে গেলে। তাহলে অঙ্ক ভুল, কিন্তু তুমি 2 নম্বর পেয়ে গেলে। শুধুমাত্র ফর্মুলাটা লেখা আর পুট করা, এটা করলেই তুমি 2 নম্বর পাবে। তারপর কষার উপরে 2 আর সঠিক উত্তরটা লেখার জন্য 1, কষার জন্য 2 থাকবে, কারণ মানে অনেক কাটাকুটি করতে হয় তো, গুণ করতে হয়, সেই জন্য ওইটার জন্য 2 আর সঠিক উত্তরটা লেখার জন্য 1। তাহলে কি হলো, তোমার 3 তো কাটাই গেল, কিন্তু তুমি 2 পাবে। বাড়িতে এসে কান্নাকাটি করার কিছু নেই, তুমি সব ঠিক লিখেছো ওগুলো, তাহলে তুমি 2 পাবে। এরপর যেটা আমরা আসি, যে দেখো যে ত্রিকোণমিতি পাঠে যেটা খুব অসুবিধা হয়, যে একটা প্রশ্ন আসে দেখবে 5 নম্বরে, যেটা তোমাকে একটা প্রশ্ন আছে 5 নম্বরে, যেটা তোমাকে করতেই হবে কম্পালসারি। লাস্টে উন্নতি অবনতি কোণ থেকে প্রশ্নটা দেয়া হয় আমাদের। তা এইবার যদি ওই প্রশ্নে তোমার ছবিটা ভুল করো, তাহলে কিন্তু আমরা দেখবই না। ছবি ঠিক করতেই হবে, ছবি ঠিক করতে হবে। তারপরে আরো কতগুলো নিয়ম আছে, যেমন ধরো তোমাদের বইয়ের একটা অঙ্ক আমি যদি দেখাই তোমাকে, তাহলে বুঝতে পারবে। দেখো 11 নম্বরে দেখো, আমি বলছি তোমরা করেছো সবাই, বুঝতে পারবে। বলছে যে একটি 5 তলা বাড়ির ছাদে কোন বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। বাড়িটির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত হিসাব করো। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আগে একটা ফাইনাল ছবি সুন্দর করতে হবে। কিরকম আনলে, এরকম একটা হলো, এটা হচ্ছে তোমার বাড়ি। তারপরে তুমি কি করলে, এদিকে একটা আনলে, এটা হচ্ছে তোমার মনুমেন্ট। তারপরে এই দুটোকে যোগ করলে, এটাকে যোগ করলে, এটাকে যোগ করলে, এটা কত বলেছে, 60 ডিগ্রি, উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে তুমি এখানে 60 ডিগ্রি কথাটা উল্লেখ করবে। তারপরে কি বলেছে, গোড়ার অবনতি কোণ 30 ডিগ্রি হলো। এইবার অঙ্কটা কোথায় ভুল হবে দেখো, অবনতি কোণ বললে কিন্তু অবশ্যই তীর দিতে হবে। অবনতি কোণের তীর না দিলে সেটাকে আমরা অবনতি কোণ হিসেবে বিবেচনা করি না। উন্নতিতে দিতেও পারো, নাও পারো, ওটা তোমরা বাচ্চা ছেলে বলে ইয়ে করে দেয়া হয়, মাফ করে দেয়া হয় উন্নতি কোণটা। আর অবনতি কোণ কিন্তু ওখানে বাচ্চা ছেলে না, মানে বেশ বড় ছেলে মেয়ে হতে হবে, তবে নম্বর পাবে, তাই তো। তাহলে এটা করলে এবার তোমাকে কোনটা কোথায় আঁকতে হবে, কোনটা কিন্তু এইখানে আঁকতে হবে। অবনতি মানে কি, ধরো আমি করে দেখছি তখন অবনতি, ফ্যানটা দেখছি উন্নতি, তাই তো। অ্যাঙ্গেল অফ এলিভেশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলে, নিচেরটাকে দেখা হয়।
তোমার আয়ের উপর ডিপেন্ড করবে তুমি অবনতি দেখবে না উন্নতি দেখবে। এবার এইখানে তোমাকে আগে 30টা লিখতে হবে, লিখলে দিয়ে আবার এইখানে এখানে 30টাকে লিখলে, লিখে দিলে এ বি সি ডি ই দিয়ে এবার এইটা হচ্ছে তোমার 16 মিটার হলো। এইবার তারপরের স্টেপটা কি, এইটা দিয়ে 16 পেলে তুমি কিন্তু এই ডিসিটাকে বের করতে পারবে, কারণ এটা 16 হলে এটা 16, এটা তো একটা আয়তাকার ক্ষেত্র, আয়তাকার ক্ষেত্র হলে তাহলে তোমার এইটা বের করে ফেলবে। এবার এইটা বের করার সময় তোমাকে কি লিখতে হবে, অনেকে করে কি এই 30 ডিগ্রির এগেইনস্ট এটা করে, তাই তো? তুমি লিখবে কি tan অ্যাঙ্গেল ACB সমান AB বাই BC, ব্যাস 1 নম্বর হয়ে গেল, 1 নম্বর হয়ে গেল। ওটাকে লেখা মানে 1 নম্বর স্কোর করে ফেললে, কিন্তু ওটাকে ঠিক লিখতে হবে, হয়ে গেল। তারপরে তো তুমি কি করবে, যে BC-টা তুমি পেয়ে যাবে, BC আর AD তোমার সেম। তারপর কি করবে, যে এবার এখানটা লিখবে tan 30 ডিগ্রি, এইটা লেখাটা tan 30 ডিগ্রিটা লিখবে। তারপরে লিখবে কি tan অ্যাঙ্গেল DAE সমান ED বাই AD, আবার 1 নম্বর হয়ে গেল, আবার 1 নম্বর হয়ে গেল। তাহলে কত হলো 2, ছবি সঠিক হয়েছে 1, তাহলে কত হলো 3। এবার অঙ্ক ভুল হলেও তুমি 3 পাবে, অঙ্ক ভুল হলেও তুমি 3 পাবে, এটাই নিয়ম আমাদের, হয়ে গেল। তারপরে কি দেখো, এই দুটোর মধ্যে সম্পর্ক করতে হবে, একটা সম্পর্ক করবে, সম্পর্কটা লেখার জন্য 1 আর ওটা বেরোবে 48 মিটার। তারপরে কি করবে, 48 প্লাস হলো মনুমেন্টের উচ্চতা 64 মিটার পাচ্ছে, বুঝা গেল? এরকম হচ্ছে নিয়ম অঙ্কের। তার মানে কি, তুমি অঙ্ক জানো না, ভুল করেছো, বুঝতে পারছো না, কিন্তু জাস্ট এই জিনিসগুলো লিখে দিলেই কিন্তু তোমাদের এক করে 3 নাম্বার হয়ে গেল। আর কোনো পরিশ্রম করতে হবে না ওই 3-এর জন্য, বাকি 2-এর জন্য একটু মগজটাকে নাচাতে হবে, তা নাহলে কিন্তু হবে না, মগজের তেল বের করতে হবে তারপর, তাই তো? আচ্ছা, এরপরে দেখো আমরা যদি রাশি বিজ্ঞানে আসি, রাশি বিজ্ঞানেও আমার এরকম মফস্বল নাম্বার পাওয়া যায়। কিরকম পাওয়া যাবে, যে ধরো তোমাকে এই আসে, তোমাকে হয়তো বলেছে যে মোট বের করতে, তোমরা বাংলায় যেটাকে বলো সংখ্যাগুরু মান, তাই তো? একটা অঙ্ক দিয়ে দিল, দিয়ে দেয়, তোমরা জানো তো, দিয়ে দেয়, দিয়ে বলে যে এই প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান বের করো, তাই তো? তোমরা করবে কিভাবে, তুমি প্রথমে হয়তো সূত্রটাকে লিখলে L প্লাস F1 মাইনাস F0 2F1 মাইনাস F0 মাইনাস F2 লিখলে, তাই তো? এইবার ঘটনা হচ্ছে কি, এইটাতে লিখলে 1, হ্যাঁ ইনটু 8 হবে, এইটা লিখলে তার মানে আমি 1 পেলাম না, আমি প্রথমে 0 পেয়ে গেছি, আমি খারাপ ছেলে তো, হ্যাঁ তাই 0 পেয়ে গেছি। হ্যাঁ, এবার তোমরা ভালো, তোমরা ঠিক বলেছো, ঠিক আছে? তাহলে এটা আমাদের 1 হয়ে গেল, কেমন? তারপরে কি হবে, অনেকে তোমরা কি লেখো, এল মানে হচ্ছে লোয়ার লিমিট অফ মডাল ক্লাস, তার মানে হচ্ছে সংখ্যাগুরু শ্রেণী নিম্নমান, এগুলো সব লেখো, দেখো অত কিছু দরকার নেই, আমরা ওই লেখাগুলো দেখিও না চাই কি আছে, কেমন? অতটা কারণ তো অঙ্কটা তার হাতের লেখার পরীক্ষা নয় রে বাবা, হাতের লেখার পরীক্ষা নয় যে হাতের লেখা দেখে দেখে দেখতে মেপে নম্বর দেওয়া হবে, তা নয়। তুমি শুধু কি লিখবে, এর মানে কি, এর কত হবে, ধরো এরকম হলো 80 থেকে 90 এর মধ্যে তোমার মডাল ক্লাসটা হয়েছে, তাহলে 80টাকে লিখে দেবে। F1 মানে কি, সংখ্যাগুরু শ্রেণীটা
নির্দিষ্ট পরিসংখ্যাটাকে F1 বলে। F0 মানে কি আগেরটা, F2 মানে পরেরটা, ব্যাস ওটা বসিয়ে দিলে +1। তাহলে অঙ্ক হলো না, কিন্তু 2 নম্বর হয়ে গেল। 4 এ 2, 4 এ 2, 4 এ 2, 4 এ 2, 4 এ তুমি 2 পেয়ে গেলে। বোঝা গেল? বোঝা গেছে তো? তার মানে কি বলতো, বাজার থেকে মাছ কিনে আনলি, তাই তো? মাছ কিনে এনে সবাই তো মাছের ঝাল খায়, মাছের ঝাল খায়। তোরা কি করলি, মাছ কিনে এনে ভেজেই খেয়ে, তাহলে 2 ভেজে খাওয়া মানে 2, আর ঝাল করে গেলে 4, আর ঝাল করে খেলি না তো কি হয়েছে, কি যায় আসে? পৃথিবীতে অনেক কিছুই ছেড়ে দিতে, ওই একটাকে ছেড়ে দিবি, আমরা থুতু ফেললাম ছাড়া, তাই তো? এরকম থুতুর মতো ফেলে দিবি, 2 পেয়ে গেল। অবশ্যই যে ভালো সে ফুল মার্কসের জন্যই যাবে, অবশ্যই ফুল মার্কসের জন্য যাবে। কিন্তু আমরা কি বলছি, যারা পারে না, বা অনেক সময় তোমাদের কি হয় না, ধরো আর 5 মিনিট আছে, তুমি ভালো, তুমি 86 অ্যান্সার করে ফেলেছো, বলে দূর 5 মিনিটে আজ আমি পারবো না, ছেড়ে দিই। কিন্তু সেটা তোমার 88 হতে পারে, মাছের মাছ ভাজা খাওয়া 88 হতে পারে। সেটা তোমার, তুমি এইটুকুনি লিখতে তোমার কত সময় লাগবে? 1 মিনিট সময়ও লাগবে না, তাহলে তুমি 2 পেয়ে গেলে। তারপর হলো হলো, না হলো না হলো, পুরোপুরি গোবিন্দায় নমঃ। এই গল্পটা জানো? একটা লোক খুব কৃষ্ণ ভজনা করতো, জানো, কিন্তু ভীষণ কিপ্টে, মানে কোন লোক কাউকে কিছু দিত না। এবার ওই খই ভাজছে, বুঝতে পেরেছে? খই জানো তো, ভাজবার সময় উড়ে উড়ে যায়। এবার গায়ে একটা গামছা দিয়ে খই ভাজছিল, খইগুলো উড়ছে যখন, পার্থবক কই গামছাটা দিয়ে আটকাচ্ছে যাতে খইগুলো না উড়ে। এবার তারপরেও দুটো একটা ফটফট করে ফেটে ওপর দিয়ে চলে যাচ্ছে। তো তখন তার মা বলো, ও নিধি, ওই দুটো খই তো চলে যাচ্ছে রে। বলে, ও মা, ওরে খই গোবিন্দায় নমঃ, গোবিন্দকে তো কিছু দিতে হবে, ওই খইগুলো খেয়ে। এইরকম অবস্থা, বুঝতে পারলো? আচ্ছা, এইবার আমরা আসি উপবাদ্যে। উপবাদ্য লিখবো, কেমন? এই কথা বলো না, কারণ আমি সেরকম পড়াই না যে কথা বলে সময় কাটাতে হবে। তাহলে এবার আমরা করবো কি, উপবাদ্যে আসবো, তাই তো? তোমাকে ধরে একটা উপবাদ্য দিলে, যে কোনো একটা, এবারে যেমন খুব ইম্পর্টেন্ট উপবাদ্য হচ্ছে যে, ওটা ঠিক আছে, যে সোজার মধ্যে দুটো এবার খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে একই বৃত্তচাপের উপর অবস্থিত পরিধিস্থ কোণগুলির মান সমান, তুমি 4 লাইনের লেখা, ওইটা ইম্পর্টেন্স। আর একটা ইম্পর্টেন্স আছে, দেখবে যে দুটো বৃত্ত যদি বহিঃস্পর্শ করে, এইটা বৃত্ত ব্যাসার্ধের সাথে লম্ব হবে, এইটা খুব ইম্পর্টেন্ট। এখন ধরে তোমাকে এইটাই দিল, তাই তো? যে দুটি বৃত্ত অঙ্কন করো, এই দুটি বৃত্তে যেখানে বহিঃস্পর্শ করছে, ওই বহিঃস্পর্শ যদি একটি সরলরেখা, মানে স্পর্শক অঙ্কন করা যায়, সেই স্পর্শকটা দুদিকে এই ব্যাসার্ধটা যোগ করলে যে সংযোগের ব্যাসার্ধটা আছে, তার সঙ্গে লম্বভাবে আছে। ধরো এইরকম একটা কিছু করতে দিল, তো তুমি কি করবে? তুমি হয়তো ভাবছো যে, ও মা, আমি তো এই উপবাদ্যটা পড়ে আসতে ভুলে গেছি, একবারে ভীষণ অন্যায় করে ফেলেছি। হ্যাঁ, বাড়িতে মা বললো, বাবা বললো, এই উপবাদ্যটা দেখ, কেন দেখলাম না, এরকম করবে। কিচ্ছু দরকার নেই, আমি শিখিয়ে দিচ্ছি নিয়ম। তুমি কি করবে? যেটা বলেছে সেটা তুমি আনলে, হলো আঁকা হলো, তারপরে কি স্পর্শক আঁকা হলো, তারপরে কি সংযোগ করা হলো, 1 হয়ে গেল, 1 হয়ে গেল। 5 মধ্যে 1 চলে এলো, বাকি থাকলো 4। হারাধনের 10টি ছেলে, তাই তো? 4টি ছেলে বাকি থাকলো, তাই তো? তাহলে এইবার কি করে করবো আমরা? যে লিখলাম এ বি, এখানে লিখলাম সি ডি, এখানে লিখলাম পি।
তাহলে কি লিখবো যে সি এবং ডি, সি এবং ডি দুটি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত, বৃত্ত দুটি পি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে এবং পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবি, যা কিনা সিডি, আর সিডি হচ্ছে দুটো ব্যাসার্ধের সংযোজক সরলরেখা। প্রমাণ করতে হবে এবি সিডির সাথে লম্ব। এটা লিখলে আরো এক পেয়ে গেলে, আরো এক পেয়ে গেলে, তাহলে কত হলো 2। হারাধনেরা 3টে ছেলে বাকি থাকলো, তাই তো? তার মধ্যে কিছু কিছু উপপাদ্যে দেখবে অঙ্কন থাকে, অঙ্কনটা যদি লিখতে পারে আরো এক ছেলে, 3 হয়ে গেল, তখন প্রমাণটায় 2 থাকে। আর যদি ওই তোমার ইয়েটা থাকে না, যদি অঙ্কনটা যদি না থাকে, তাহলে প্রমাণে 3 থাকবে। তাহলে দেখলে কত রকম কৌশল আমি শিখিয়ে দিলাম। সম্পাদ্য যখন করবে, সম্পাদ্য তোমাকে হয়তো বললো যে √14 মান বের করো, তাহলে আমরা কি করি, 7 × 2 করবে না, 3.5 × 4 করবে। হলো এটা 3.5 × 4 করবে, তাহলে কেবল 14 হয়ে যাচ্ছে, তাই তো? তুমি কি করবে, জাস্ট ওই রেখাটাকে আঁকলে 1, ওই তারপরে কি করতে হয় জানো, আমাদের একটা ওই সমদ্বিখণ্ডকটা করতে হয় 1, তারপরে সমদ্বিখণ্ডকটাকে ধরে বৃত্তটাকে আঁকলে 1, তাহলে কত 3 হয়ে গেল। তারপরে কি ওই নির্দিষ্ট যেখানটা জাংশনটা, সেখানে একটা লম্ব আঁকতে হবে 1, তারপরে এটাকে ঠেকিয়ে দাও, এই যে এখানে তো ঠেকাতে হয়, এই মাপটা তো নিতে হয়, ওই মাপটা ধরো তোমার হলো 4.2 হলো। এইবার তোমাদের কারণ হয়তো 4.3 হয়ে গেছে, যায় আসে 0.2 অব্দি আমাদের মাপযোগ্য, একই নম্বর পাবে, তাহলে 5 হয়ে গেল। আরেকটা কথা যেটা বলতে ভুলে গেলাম, যে ত্রিকোণমিতির ক্ষেত্রে তোমাকে হয়তো বললো π/6 এর ষষ্ঠিক মান কত, তাই তো? তাহলে তুমি কি লিখলে 30 হলো। আবার হয়তো বললো 30 ডিগ্রির বৃত্তীয় মান কত, আমরা কি লিখবো, হলো। এইবার হচ্ছে কি, এই সিটা যদি কেউ না লেখো ক্ষমা পাবে, নম্বর পাবে। রেডিয়ানটা যদি না লেখো ক্ষমা, অসুবিধা নেই, কোনো নম্বর পাবে। কিন্তু এই ডিগ্রিটি যদি না লেখো, তাহলে একদম বাজে ছেলে মেয়ে, কিচ্ছু জানে না। তার মানে কি, ওই ডিগ্রি কথাটা উল্লেখ অবশ্যই করতে হবে, কারণ কি তোমরা ডিগ্রিটা অনেক ছোট থেকে শিখছো, তাই তো? 7 ডিগ্রি 20 ডিগ্রি এগুলো 6 5 2 3 থেকেই তো আমরা দেখি, অতএব ওইটা তুমি অনেকবার করেছো, কিন্তু রেডিয়ানটা তুমি প্রথমবার করছো। এক্ষেত্রে একটা বলি, একটা সংজ্ঞা করে রাখবে ত্রিকোণমিতিতে, যেটা হচ্ছে কি রেডিয়ান কাকে বলে, রেডিয়ান কাকে বলে দেখো তোমাদের বইতে সুন্দরভাবে করা আছে। ব্যাস, ভালো লাগলো না, লাগলো না? ব্যাস, আজকে এই অবধি পড়া। এবার একটু তোমাদের মধ্যে জীবন বিজ্ঞান হবে। একটু তোমরা টিফিন, 10 মিনিট, আমাদের এখনো 3টে সাবজেক্ট বাকি আছে।